আমরা শুরু করছি। আমি ঋত্বিক মল্লিক, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু, আমার সহকর্মী রাতুল গুহ। আমরা দুজনেই বিশেষজ্ঞ কমিটি, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের যে বিশেষজ্ঞ কমিটি তার সদস্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আজকে কেন এখানে মিলিত হয়েছি, আমাদের আজকে কথা বলার বিষয় কি। একদমই আমরা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 নভেম্বর 12 তারিখ যেটা হতে চলেছে, ন্যাস, আমরা সেই বিষয় এবং তার প্রস্তুতির বিষয় প্রধানত আমরা সেই বিষয়ে কথা বলতে আমরা এখানে এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে 4-5 তারিখ এই সময় আমাদের প্রশ্ন আপনারা ডিস্ট্রিবিউট করেছেন। আমরা যে প্যাকেজটা তৈরি করেছি, যে প্যাকেজটার নাম এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, সেই প্যাকেজটা বাংলা শিক্ষা পোর্টালে তোলা ছিল। আপনারা সেখান থেকে নিয়ে 4-5 তারিখ নাগাদ সেটা ডিস্ট্রিবিউট করেছেন এবং 25-26 তারিখ সেই যে প্রশ্ন সম্ভার, যে প্যাকেজ, সেই প্যাকেজের উত্তর করে আপনাদের কাছে সেটা জমা দেবার কথা, ছাত্রছাত্রীরা সেটা করে জমা দেবে এবং তারপরের দুদিন 27 এবং 28 তারিখ আপনারা সেটাকে ইভ্যালুয়েট করছেন। এবং এই প্রসেসের মধ্যে দূরভাষে এখন তো যেহেতু স্কুল খোলেনি, ফলে দূরভাষের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা তাদের কোনো সন্দেহ, কোনো ডাউট, কোনো কনফিউশন ক্লিয়ার করার জন্য আপনাদের কে হয়তো ফোন করবেন এবং সে সংক্রান্ত একটা প্রশিক্ষণ অলরেডি হয়ে গেছে। এখন এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ নিয়ে যখন ছাত্রছাত্রীরা কাজ করবে তখন তাদের করতে গিয়ে আরো কিছু প্রশ্ন হয়তো তাদের মনে জাগবে এবং তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং কথা বলবে। এইটা মাথায় রাখতে হবে যে ন্যাস 12 তারিখে, 12ই নভেম্বর যে ন্যাস হতে চলেছে, সেই ন্যাসে যে স্কুলগুলো এই ন্যাসে অংশগ্রহণ করবে সেই স্কুল এখনো পর্যন্ত সেটা নির্দিষ্ট হয়নি, এটা হয়ও না। এটা ন্যাসে সপ্তাহখানেক আগে একটা একটা প্রসেসে একটা বিশেষ ধরন আছে, সেই সিলেকশনে র্যান্ডামলি সেটা সিলেক্টেড হয়। সেখান থেকে 3000-এরও উপর গত যে আমাদের 2017 সালে যে ন্যাস হয়েছিল, যে 3000-এর উপর স্কুল এই ন্যাসে অংশগ্রহণ করেছিল। মোটামুটি এবারেও হয়তো সেই কাছাকাছি সংখ্যায় হবে। তারা তো অংশগ্রহণ করবেনই, সেই ছাত্রছাত্রীরা তো ন্যাসে এই সার্ভেতে তারা অংশগ্রহণ করবেই, কিন্তু পাশাপাশি যে স্কুলগুলো ফাইনালি অংশগ্রহণ করলো না তাদের কাছেও কিন্তু এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এটা একটা বিশেষ একটা গুরুত্ব নিয়ে আসবে। সেটা কি গুরুত্ব, কিভাবে আমরা এটাকে এক্সপেক্ট করছি, এই প্রস্তুতিটা কিভাবে ছাত্রছাত্রীরা নেবেন, কিভাবে আপনারা তাদের পাশে থাকবেন, আমরা মূলত সেই নিয়েই কথা বলবো। আমি একেবারে প্রথমে আমি রাতুলকে একটু অনুরোধ করব বলতে যে এই যে এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, এই প্যাকেজটা কিভাবে, কেনই বা এই প্যাকেজটা আমরা ভাবলাম, কেনই বা এই প্যাকেজটা তৈরি হলো, কিভাবে এই প্যাকেজে যে প্রশ্ন সম্ভার, এই প্রশ্ন সম্ভার কিভাবে আমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটাও পাশাপাশি চলছে তার থেকে আলাদা, এই সমস্ত বিষয় নিয়ে ন্যাসকে মাথায় রেখে, ন্যাসের দিকে আমাদের ফোকাস রেখে আমি এই জায়গাগুলো রাতুলকে বলতে অনুরোধ করবো, তারপরে আরো দু একটা কথা আমরা বলবো। ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক যেটা বললো, as of now it is expected that NAS 2021 will be held on 12th November 2021. এবার NAS যে হবে, এটা ঋত্বিক এটা উল্লেখ করেছে যে কিছু র্যান্ডামলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্টরা তারা অ্যাপিয়ার করবে, সেটা ন্যাসের অল্প কয়েকদিন আগে জানা যাবে। নাও দ্য কোয়েশ্চেন কামস যে আমরা তো একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা প্রোভাইড করাই হচ্ছিল চিলড্রেনদেরকে থ্রু দেয়ার গার্ডিয়ান, হঠাৎ একটা অ্যাডাপ্টেশন প্যাকেজের দরকার হলো কেন? এই স্পেশাল প্যাকেজটা কেন আপলোড করা হলো, বাচ্চাদের কাছে পৌঁছানো হলো? এর দুটো কারণ আছে। একটা স্ট্রাকচারাল, কি কারণ? ন্যাসে যে সার্ভেটা হয় তাতে যে কোয়েশ্চেনিয়ার থাকে, তাতে যে কোয়েশ্চেন গুলো করা হয় তার পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড, তাতে অন্য কোনো ধরনের কোয়েশ্চেন থাকে না।
এবার আমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটা আমাদের রেগুলার সিলেবাস কোর্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাতে কিন্তু অ্যালং উইথ এমসিকিউ আরো অনেক ধরনের প্রশ্ন থাকে। সো ডিপার্টমেন্ট থেকে এটা আমাদের ভাবা হলো যে এরকম একটা প্যাকেজ তৈরি হওয়া দরকার, যেটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ তে বেস করা থাকবে, সো দ্যাট ন্যাস এর জন্য যখন সার্ভে হবে তাতে যেন আমাদের স্টুডেন্টরা অনেক সহজ সাবলীল ভাবে অংশগ্রহণ করতে পারে। এটা প্রথম রিজন। দ্য সেকেন্ড রিজন ইজ থিমেটিক ওয়ান। এই যে এমসিকিউ গুলো ন্যাসে করা হয়, এই সার্ভেতে যে কোয়েশ্চেন করা হয় তা কিন্তু বেসিক্যালি কম্পিটেন্সি বেসড, সামর্থ্য ভিত্তিক। কোন স্টেটের কোন সিলেবাস বা কোন টেক্সট বুক ফলো করছে স্টুডেন্ট সেটা সেখানে গুরুত্বপূর্ণ নয়। সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো একটা সামর্থ্য বা কম্পিটেন্সি আমার স্টুডেন্টের মাধ্যমে অ্যাচিভ হয়েছে কিনা, দ্যাট গেট সার্ভে। তাই আমাদের যে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ করা হয়েছে, তাতে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, সেই এমসিকিউ গুলো কিন্তু কোনোটাই কোনো স্পেসিফিক স্টেটের কোনো স্পেসিফিক সিলেবাসের উপর বা কোনো স্পেসিফিক টেক্সট বুককে কেন্দ্র করে নয়। দে আর বেসড অন কম্পিটেন্সিস, সেগুলো সামর্থ্যের উপর ভিত্তি করে হয়েছে। এবং এই এমসিকিউ গুলো কোনোটাই কিন্তু ইনফরমেশন বেসড এমসিকিউ নয়, কোনোটাই কিন্তু শুধুমাত্র তথ্য নির্ভর কোয়েশ্চেন নয়। অল দিস এমসিকিউস আর বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। বাচ্চার বোধগম্যতা এবং তার প্রায়োগিক দক্ষতা, এই দুটো সামর্থ্যকে কেন্দ্রে রেখে এই এমসিকিউ প্যাকেজটা তৈরি হয়েছে। এই এমসিকিউ প্যাকেজের কোয়েশ্চেন গুলো ইজ নট বেসড অন ইনফরমেশন। দিস এমসিকিউস আর বেসড অন দ্য কম্পিটেন্সি অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। যে এমসিকিউ গুলোই আপনারা অলরেডি দেখেছেন বাচ্চারা কাজটা করবে, তারা এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কোনোটাই তথ্যের উপর ভিত্তি করে না, প্রত্যেকটাই কিন্তু তাদের বোধগম্যতা এবং প্রায়োগিক দক্ষতার উপর। এই এমসিকিউ গুলোর একটা স্পেসিফিক কোয়ালিটি হচ্ছে যে এই প্যাকেজের প্রত্যেকটা কোয়েশ্চেন বাচ্চার মধ্যে একটা কগনিটিভ কনফ্লিক্ট তৈরি করবে। There would be a kind of a cognitive conflict based on two key terms. দুটো মূল টার্মের উপর বেস করে ওদের মধ্যে একটা কগনিটিভ কনফ্লিক্ট হবে। কি সেই দুটো টার্ম? একটা হচ্ছে হোয়াই, কেন, এন্ড হাউ, কিভাবে। হোয়াই, কেন, এন্ড হাউ, কিভাবে। যখনই স্টুডেন্টরা এই এমসিকিউ গুলোকে ফলো করে তার উত্তর করতে যাবে, ওদের মধ্যে দুটো ঘটনা ঘটবে। একটা হবে হচ্ছে হোয়াই, কোয়েশ্চেন গুলো ওদের মধ্যে কোয়েশ্চেন অ্যারাইজ করবে এমসিকিউ গুলো, এবং কিছু কোয়েশ্চেন ওদের মধ্যে হাউ, এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করবে। বিকজ হোয়াই লিডস টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড হাউ লিডস টু অ্যাপ্লিকেশন। কেন, এই ভাবনাটা আসলে আমাদেরকে বোধগম্যতার দিকে নিয়ে যায়, এবং কিভাবে এই ভাবনাটা আমাদেরকে প্রায়োগিক দক্ষতার উপর নিয়ে যায়। So these MCQs are based on competency, revolving around the quality of understanding and application. এবং এই এমসিকিউ গুলো যখন ওরা উত্তর দিতে যাবে, there would be a sense of cognitive conflict, ওদের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা আসবে, এবং সেই ভাবনাগুলোর কেন্দ্র থাকবে at the epicenter of their thought process. There will be two key terms, why and how, because why leads to understanding and how leads to application. তো এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমাদের রেসপেক্টেড টিচারদের কাছে, যখন এই স্টুডেন্টরা এই এমসিকিউ প্যাকেজগুলোর উত্তর দিতে করতে যাবে, ওদের হয়তো কোনো সাপোর্ট দরকার হতে পারে, ওরা আপনাদেরকে কোনোভাবে কমিউনিকেট করবে, মেবি থ্রু গার্ডিয়ান, মেবি ওভার দ্য ফোন, বা যেভাবে আপনাদের প্রসেসটা চলছে কমিউনিকেট করবে, কিপিং অল কোভিড প্রোটোকল। যদি তখন আপনারা যে সাপোর্টটা দেবেন, তখন একটা রিকোয়েস্ট থাকছে, জাস্ট এমসিকিউ, একটা এমসিকিউ রেখেছে 4টে অপশন আছে, তার মধ্যে কোনো একটা রাইট অ্যান্সার। আমাদের রিকোয়েস্ট হচ্ছে আপনি জাস্ট প্রথমেই তাকে রাইট অপশনটা চুজ করে দিলেন না, ওকে সাপোর্ট করুন যে কেন পার্টিকুলারলি ওই অপশনটা রাইট, এই ভাবনাটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই নলেজ কনস্ট্রাকশনটা ওর মধ্যে হোক। কেন
এই এই একটা অপশন রাইট এবং বাকি তিনটে কেন রাইট না একই সঙ্গে, এইটা কেন রাইট এন্ড বাকি তিনটে কেন রাইট না, এই দুটো ধারণাই ওর মধ্যে আনা দরকার। আপনি ওকে শুরুতেই অপশনটা না বলে দিয়ে ওকে সেই ডিরেকশনটা দিন, যে ডিরেকশনটা ওকে রাইট ফোকাসটা পেতে সাহায্য করবে, যে which option is correct and why correct it is correct and বাকি অপশনগুলো কারেক্ট নয় and why they are not correct। এই ফোকাসটা ওদের মধ্যে তৈরি করে দেওয়া, এবং এই এই পয়েন্টটা যদি ওদের কাছে ক্লিয়ার হয় না, যে কোন প্রসেসটা, যে কোন প্রসেসটা কোন ডিরেকশনে গেলে আমার অ্যান্সারটা অ্যারাইভ এট হওয়া সুবিধাজনক হবে, তখন ওরা কিন্তু একটা দুটোর ক্ষেত্রে আপনার কাছ থেকে সাপোর্ট নিয়ে বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবে, করতে গিয়ে আবার সমস্যা হবে, আবার ডাউট ক্লিয়ারিং এর জন্য আপনাকে কমিউনিকেট করবে। কিন্তু our suggestion is that don't just provide the option on the first query, just ওদেরকে সাপোর্ট দিন এবং তারপর তাকে সাপোর্ট দিতে দিতে ওরা অ্যান্সারটা অ্যারাইভ গেট হবে, আপনি সেই অ্যারাইভ গেট হতেও সাহায্য করুন, যে ফাইনালি দেখো এই অপশনটা এলাম, কিন্তু প্রথমেই অপশনটা না বলে দেওয়া। আরেকটা কথা I would like to add here, যে এই MCQ adaptation প্যাকেজটা, if we follow this MCQ adaptation package as Ritik was saying, যারা NASE appear করবে, those students belonging to those randomly selected schools যারা NASE appear করবে, তারা তো NASE appear অনেক সাবলীল ভাবে করতে পারবে, অনেক ফ্রিলি করতে পারবে এবং অনেক সক্ষমতার সাথে করতে পারবে। at the same time those schools which will not take part in NAS, তাদের যে বিশাল সংখ্যক স্টুডেন্টরাও থাকবে, তাদেরও কিন্তু there will be a sense of learning enhancement, learning empowerment by practicing this MCQ adaptation package. So this MCQ adaptation package has twofold benefit. The first benefit is that the children who will take part in NAS will be hugely benefited by practicing this MCQ adaptation package. At the same time, those children who won't take part in NAS, those students will have a sort of learning empowerment, learning enhancement by practicing this MCQ adaptation package. So, Ritik, হ্যাঁ, মানে ঠিক যে জায়গাটা রাতুল থামলো, আমি এখানে শুধু দু একটা কথা যোগ করবো। আমরা আমাদের মোটামুটি বক্তব্য প্রায় শেষের দিকেই। সেটা হচ্ছে যে তাহলে মোদ্দা যে জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে যে অন্যান্য আমাদের যে ধরুন পরীক্ষা বা মডেল অ্যাক্টিভিটি, তার সাথে ন্যাসের তফাৎটা কোথায়? আমরা তো এখন ক্লাস 8 এই ক্লাসটাকে আমরা ফোকাসে রেখে কথা বলছি। তাহলে এক প্রশ্নের ধরনে, অর্থাৎ আমাদের সাধারণভাবে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমাদের একটা কোনো নির্দিষ্ট সিলেবাস, নির্দিষ্ট টেক্সট বুককে মাথায় রেখে আমাদের নানান রকমের প্রশ্ন হয়। এখানে সেই অর্থে কোনো সিলেবাস, কোনো টেক্সট বই নয়, কম্পিটেন্সির উপর দাঁড়িয়ে আমাদের প্রশ্নগুলো হচ্ছে এবং সমস্ত প্রশ্ন হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর প্রশ্নে কিভাবে উত্তর করতে হবে, কিভাবে ভাবতে হবে, সেটা নিয়ে রাতুল বিস্তারিত বলল। আমি শুধু এইখানটাকে একটু মানে আপনাদের বলবো যে ক্লাস 8 এর ক্ষেত্রে, নাসের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বলে একটা বিষয় আছে, সেটা আমরা এরপরে বিষয় নিয়ে একেবারে বিষয় ধরে ধরে আলোচনা করবো, কিন্তু সামগ্রিকভাবে যেহেতু আমরা একটু কথা বলছি, এখানে আমি উল্লেখ করব এই যে সোশ্যাল সায়েন্স, যেটা ইতিহাস ভূগোলকে মিশিয়ে একটা বিষয়। এটা অনেক সময় আমাদের তো ছাত্রছাত্রীদের এইরকম সোশ্যাল সায়েন্স মানে একসঙ্গে ব্যাপারটাকে দেখা অভ্যেস নেই, ফলে এইখানটা যেন একটু আপনারা যত্ন নেন, বা তারা যদি এই বিষয়ে কোথাও কনফিউজড হয়ে পড়ে তাহলে এই বিষয়ে একটু বিশেষ যত্ন নেবার প্রয়োজন। এইটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি একটু মানে 2017-র কথা বলবো, যদিও 2021 একটা নতুন বছর, নতুন সময়, 2017-র প্রভাব এখানে নিশ্চিতভাবে নেই, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 2017-এর নাসের যে রেজাল্ট আমরা পেয়েছিলাম তাতে আমাদের 3 এবং 5 এর যে ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক ভালো আমরা ফল করেছিলাম। 8 এর ক্ষেত্রে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আমরা ছিলাম না, হয়তো আমাদের ন্যাশনাল খুব তলায় ছিলাম এমনও নয়, কিন্তু ন্যাশনাল অ্যাভারেজকে যদি আমি একটা বেঞ্চমার্ক হিসেবে দেখি, তাহলে আমাদেরকে এবারে ক্লাস 8 এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে যত্নের প্রয়োজন। আমাদের অবশ্যই এবারে ন্যাশনাল অ্যাভারেজের উপরে উঠতে হবে, এইটা আমাদের মাথার মধ্যে রাখতেই হবে। ফলে আমরা গতবারে কিন্তু এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না,
কোনো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ছিল না, আপনাদের সামনে আমরা কখনোই এই বিষয় নিয়ে আমরা চর্চা করিনি। এবারে আমরা সেটা করছি, আমাদের দিক থেকে একটা চেষ্টা আছে যাতে অন্তত ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আমরা থাকতে পারি, আমরা যেন ন্যাশনাল অ্যাভারেজের নিচে না নেমে যাই। এবং তার জন্য গুরুত্বপূর্ণ কি না, তার জন্য প্রয়োজন হচ্ছে বিষয়গুলোকে বোঝা, কম্পিটেন্সিকে ধরা এবং এমসিকিউ কে ঠিক ভাবে উত্তর করা প্রয়োজন। এমসিকিউ ক্ষেত্রে পরিষ্কার করে বলেছে, তাও আমি একবার মনে করিয়ে দিই, এমসিকিউ ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, বিশেষত আমাদের ছাত্রছাত্রীদের তো গোটা প্রশ্ন এমসিকিউ করার অভ্যেস নেই। এমসিকিউর ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় প্রথম উত্তরটা দেখেই মনে হয়, বিশেষত যেখানে আমরা তো অ্যানালিটিক্যাল প্রশ্নের কথাই বলছি, সেরকম প্রশ্নই আসবে, ইনফরমেশন বেসড প্রশ্ন তো আসবে না, কারণ এটা কম্পিটেন্সির উপর দাঁড়িয়ে হচ্ছে, কোনো পার্টিকুলার টেক্সট বইকে ধরে হচ্ছে না। ফলে একেবারে নির্দিষ্ট ইনফরমেশনকে ধরে উত্তর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবো না। কিন্তু অনেক সময় হয় কি, অ্যানালিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে হয়তো কোনো একটা কিছু ঘটনার কারণ বলা হয়েছে, চারটে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই মূল কারণের কাছাকাছি, এবং প্রথম কারণটা দেখে হয়তো মনে হতে পারে যে এটাই তো ঠিক, অথচ হয়তো দেখা যাবে যে সিতে যে বাক্যটা আছে, যে অপশনটা আছে, সেটা আসলে অনেক বেশি প্রযুক্ত হবে ওই কারণের ক্ষেত্রে। ফলে ওই প্রথমটা দেখেই আমরা বা ছাত্রছাত্রীরা মার্ক করে দিল হয়তো, তাহলে সেটা ভুল হয়ে যাবে। চারটে অপশনই পড়তে হবে, চারটে অপশনকে পড়ে তারপরে কোনটা বেশি ঠিক, ঠিক এবং বেশি ঠিকের মধ্যে আসলে অনেক ক্ষেত্রে মানে অপশনগুলোর ক্ষেত্রে এই বিরোধটা বাঁধবে যে ঠিক এবং বেশি ঠিক। সাধারণভাবে ইনফরমেশনের ক্ষেত্রে ঠিক আর ভুলের মধ্যে হয়, এখানে ঠিক ভুলের চাইতো ঠিক এবং বেশি ঠিক, এটাও যে একটা এমসিকিউ এর ধরন হতে পারে এবং সেভাবে উত্তর খোঁজা হতে পারে, সেটাও কিন্তু ছাত্রছাত্রীদের একটু আপনারা যখনই আপনাদের কাছে তারা আসবে, আপনারা একটু তাদেরকে ধরিয়ে দেবেন, এইটুকু আশা করি। হ্যাঁ, so to sum up, as Ritik was saying, this MCQ adaptation package is a kind of preparation for NAS 2021. This package has been uploaded in Bangla Shikha portal, and through you, the students have bought their MCQ adaptation package printed from their guardian, keeping all the COVID protocols, and they are expected to submit this answer script for this MCQ adaptation package on 25th and 26th. Now, this MCQ adaptation package is a bit different from the regular orthodox type of question that we get in model activity task. Why we have developed this package? Because NAS is basically based on the questionnaire in NAS, basically based on MCQs. So the MCQ adaptation package, we have kept all the question as MCQ. That's the first reason. And these MCQs are a bit different. They are not information-based MCQs. They are basically based on understanding and application. And these questions are content-independent, generic question based on competency. The children will have to answer the questions like why and how, because why leads to understanding and how leads to application. So our request to you, our respected teachers, is that while the students will seek support from you, please just don't provide the answer on the first hand. Yeah, you will provide the answer, but primarily give them the direction how to reach the answer. Why a particular option is correct and other is not correct. There should be a cognitive conflict. Support them while they're thinking that in their thought process, and then finally support them to arrive at the answer. This is what we have to say with it. আমরা একদমই এই সেশনটা মানে আমি সেশন বলছি আমাদের এই যে জেনারিক যে আলোচনা, সাধারণভাবে যে আমাদের আলোচনা, এটা আমরা এখানে শেষ করছি। আমি বাংলা দিয়ে আমরা সাবজেক্টের সেশনগুলো শুরু করব। 5 মিনিট আমি একটু বিরতি চেয়ে নিচ্ছি, আমরা 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। এবার শুরু হবে সাবজেক্ট স্পেসিফিক, ক্লাস 8 এরই সাবজেক্ট স্পেসিফিক সেশন। আমরা বাংলা দিয়ে ফিরব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নমস্কার, আমরা ফিরে এসেছি। আমি ঋত্বিক মল্লিক, আগেই আমি আমার পরিচয় দিয়েছি। আমার সঙ্গে রয়েছে এবার আমার বন্ধু, আমার সহকর্মী রুদ্রশেখর সাহা। আমরা দুজনেই যথারীতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ কমিটির সদস্য। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, আমরা জেনারিক যে আলোচনাটা ছিল নাস নিয়ে,
সেখানে আমরা যে কথাগুলো বলেছিলাম, যে প্রশ্ন সম্ভার, এমসিকিউ প্যাকেজ নিয়ে, এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ নিয়ে যে কথাগুলো আমরা বলছিলাম, এবার সেগুলো একেবারে বিষয় ধরে ধরে আমরা আলোচনা করছি। এবং আমাদের প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বাংলা ভাষা। ভাষা হচ্ছে আমাদের আসলে আমাদের মানে সেই অর্থে বলতে গেলে আমাদের আলোচনার বিষয়। আমাদের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের বাংলা, এটা আমরা আমাদের সামনে আমরা আলোচনা করব। আমাদের বাংলায় এমসিকিউ কোয়েশ্চেন প্যাকেজে বাংলাতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমার ধারণা আপনারা যেহেতু 4-5 তারিখ আপনারা সেটা ডিস্ট্রিবিউট করেছেন এবং সেটা আপনারা দেখেছেন, সেই 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 যে প্রশ্নের ধরন সেটা অলরেডি আপনাদের চোখে পড়েছে যে সেই প্রশ্নের ধরন সেটা অন্যান্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা ইত্যাদি থেকে সেটা আলাদা, সেটা আপনারা দেখেইছেন। এবং এই প্রশ্নগুলো, সব প্রশ্নগুলোই এসছে মূলত একটা একটা করে গদ্য, একটা করে অনুচ্ছেদ এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু প্রশ্ন। কিন্তু অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো এলে এই প্রশ্নগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, প্রশ্নের ভিত্তি কিন্তু আসলে কম্পিটেন্সি, সামর্থ্য। আমরা ক্লাস 8-এর 8ম শ্রেণীর জন্য আমরা যে কাম্য শিখন সামর্থ্য নিয়ে আমরা আমরা আমাদের গভর্নমেন্ট থেকে, শিক্ষা দপ্তর থেকে যে নথিটি প্রকাশিত হয়েছিল, যে নথিটি আমরা তৈরি করেছিলাম, সেখানে ক্লাস 8-এ শিখন সামর্থ্য, কাম্য শিখন সামর্থ্য, কাঙ্ক্ষিত শিখন সামর্থ্য কি হবে সেটা আমরা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম। সেই শিখন সামর্থ্যের উপর দাঁড়িয়েই আমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে আমাদের ভাষা সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো তৈরি হয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে প্রশ্নগুলোর মূল ভিত্তি কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিং স্কিল, তার অ্যাপ্লিকেশন স্কিল। আমি রুদ্রকে অনুরোধ করবো, রুদ্র যদি একটু একটা দুটো প্রশ্ন ধরে এবং অ্যাপ্রোচটা, এই 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 এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে বাংলা প্রশ্নের যে অ্যাপ্রোচটা সেটা যদি আলোচনাটা শুরু করে, আমরা একটা একটা করে এই এই বিষয়ে যা যা বলবেন আমরা আসবো। প্রথমে আমরা অ্যাপ্রোচটা একটু বুঝে নিই এবং কিভাবে এই প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা একটু শুনে নিই রুদ্র থেকে। নমস্কার। যেটা বিষয়ে ঋত্বিক বলেছেন যে এটা পুরোপুরি কম্পিটেন্সি বেসড এবং সেই ক্ষেত্রে 6টা ক্ষেত্র রয়েছে, 6টা ভাগ রয়েছে 8ম শ্রেণীর যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, তার পরিচিতি এবং অনুশীলন। পরিচিত তারা এমসিকিউ এর সঙ্গে অবশ্যই, আপনারা জানেন, আপনারা এই বিষয়টায় অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে রয়েছেন, যে যেখানে তারা তাদের পাঠ্য বইয়ের যে বিভিন্ন পাঠগুলো রয়েছে, গদ্য, কবিতা, নাটক বা ব্যাকরণ অংশ, যাই বলি না কেন, সেখান থেকেই তাদের এই এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর তারা করতে অভ্যস্ত। কিন্তু এই যে সর্বভারতীয় স্তরের যে জাতীয় পারদর্শিতার সমীক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এর যে প্রশ্নপত্রের ধরন, এটা পুরোপুরি এই কাঠামোর মধ্যে আমরা অনুসরণ করেছি এবং সেখানে কিন্তু পুরো বিষয়টাই টেক্সট বুক ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরের বিষয় হয়তো মূল ভাবের দিক থেকে বা তাৎপর্যের দিক থেকে বা বিশ্লেষণ করার ভঙ্গির দিক থেকে সেই পাঠগুলোকে আমরা একভাবে এক গণ্ডির মধ্যে বা এক পরিসরে এনে চর্চা করতে পারি, কিন্তু পুরো অনুচ্ছেদগুলো বা কিছু বিজ্ঞাপন, কিছু পোস্টার, কিছু চার্ট এখানে ব্যবহৃত হয়েছে, যেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তাদের এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আওতার মধ্যে ছিল না। কিন্তু একটা ধারণা তো ছিল, অর্থাৎ যে কম্পিটেন্সি তারা আয়ত্ত করেছে তারই প্রতিফলন, যে বোধে তারা উত্তীর্ণ হয়েছে তারই প্রতিফলন, তারই প্রকাশ তারা ঘটাবে। অর্থাৎ ধারণা এবং চিন্তার মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে। আরেকটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে
এটা তো তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতেও এই জাতীয় পারদর্শিতার সমীক্ষা হচ্ছে। কিন্তু টেক্সটের ডিফিকাল্টিটা কিন্তু যখন সে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেটা জরুরি সেটা হচ্ছে যে অনুচ্ছেদটুকু দেওয়া রয়েছে তার ঘটনাক্রমকে সে বুঝে উঠতে পারছে, সে বোধ সহ সেটা পড়তে পারছে, এবং এই নন টেক্সচুয়াল মেটেরিয়ালস উইথ কম্প্রিহেনশন অ্যান্ড আইডেন্টিফাইং দি ডিটেলস, ক্যারেক্টার্স, মেইন আইডিয়াস অ্যান্ড সিকোয়েন্স অফ আইডিয়াস অ্যান্ড ইভেন্টস, এই যে ঘটনা এবং তার মধ্যে নিহিত যে ভাব, তার ধারাবাহিকতাটা সে রক্ষা করতে পারছে কিনা এবং খুব কাছাকাছি বিকল্পর মধ্যে সে ডিফারেন্সিয়েট করতে পারছে কিনা এবং ঠিক উত্তরটা খুঁজে নিতে পারছে কিনা এইটা দেখাটা খুব জরুরি। যেমন প্রথম টেক্সটটা একটা জীবনীমূলক রচনার মতো রয়েছে, যেখানে জীবনানন্দের কাব্যপ্রীতি এবং কাব্য রচনার আড়ালে যে তার মায়ের ভূমিকা রয়েছে এই বোধে সে উত্তীর্ণ হবে। এবং তারপরে সে এরকম একটা প্রশ্ন যেটা কারণ জানতে চাওয়া হচ্ছে, যেটা এমসিকিউ এর ক্ষেত্রে খুব অভিনবত্ব দাবি করে, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাশকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছিলেন কারণটা কি এটা যে তার মা কবিতাটি পড়তে চেয়েছিলেন, নাকি চিত্তরঞ্জন দাশ তাদের আত্মীয় ছিলেন, নাকি মায়ের আদেশেই তিনি কবিতাটি লিখেছিলেন, নাকি তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন এই কবিতাটি তাকে দিয়ে পড়িয়ে দিলেন। এই যে গোটা অনুচ্ছেদ সরাসরি কিন্তু এর উত্তরটা অনুচ্ছেদে নেই, তাকে সেই ভাবে পৌঁছতে হবে এবং সেই যে ধারণা তার মধ্যে তৈরি হলো সেটা ঠিক পথে এগিয়েছে তারই মূল্যায়ন ঘটবে এই উত্তরের মধ্যে। একদমই। আমি এই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। আমরা মানে এই উদাহরণটা কেন আমি একটু রুদ্রকে থামালাম, তার কারণ হচ্ছে এই যে আমরা জেনারিক সেশনে বলছিলাম না আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেস, এবং এটাও আমি বলার চেষ্টা করেছি যে অনেক সময় এই ধরনের প্রশ্নে যে কারণ, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথম উত্তরটা দেখেই মনে হতে পারে এটাই হয়তো কারণ। প্রত্যেকটা যে প্রত্যেকটা বিকল্প কিন্তু মূল উত্তরের খুব কাছাকাছি। ফলে এইটাই হচ্ছে এমসিকিউ, এই অ্যাডাপ্টেশন প্যাকেজের যে প্রশ্ন সম্ভার তার একটা প্রধান বৈশিষ্ট্য, যে বিকল্পগুলোকে চারটে বিকল্প থেকে ভালো করে বুঝে নিয়ে ধীরে 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 ঠিক বিকল্প গিয়ে পৌঁছানো। এটা যেহেতু ইনফরমেশন বেসড নয় যে কোনটা মানে এই ঘটনাটা এত সালে ঘটেছিল তার 4টে সাল এবং ঠিক সাল, এটা ঠিক তেমন নয়। ফলে খুব মন দিয়ে যেমন তাকে ওই অনুচ্ছেদটা পড়তে হবে এবং অনুচ্ছেদ থেকে তার যে আন্ডারস্ট্যান্ডিং, এইবার সেটাকেই আসলে অ্যাপ্লিকেশনের দিক থেকে অ্যাপ্লাই করছে তারা এই এমসিকিউ প্রশ্নের মধ্যে। ফলে এই ধরনের এমসিকিউ কিন্তু এখানে এই প্রশ্ন সম্ভারে আছে এবং এর প্রচুর আছে, এবং এই অভ্যেস করাটা খুব জরুরি। যেমন এই একটা 6 নম্বর প্রশ্নটা কথা প্রসঙ্গে বলি, যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যেখানে একটা সেলিম আলীর একটা আত্মজীবনীর অংশ এটা, সেখানে লেখকের মনোকষ্টের কারণ হিসেবে বলা হচ্ছে প্রথম অপশনে জমির ক্রমবর্ধমান দাম, দ্বিতীয়টা ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান, বিদ্যালয় জীবনের স্মৃতিকাতরতা এবং নাগরিক সভ্যতার ক্রমবিকাশ। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে এই 4টি সঠিক বিকল্প, কিন্তু ঠিক কি এটা কিন্তু একটা বোধের জায়গা, এটা খুব নিবিষ্ট ভাবে এটা পর্যবেক্ষণ এবং তার প্রতিফলন। আমি এই যে বলছিলাম ক্লাস 8 এর জন্য যে কাঙ্ক্ষিত শিখন সামর্থ্যের যে নথি, সেইখানে একদম আমি স্পষ্ট ভাবে লেখা আছে, আমি আপনাদের একটু পড়ে দিচ্ছি। এই নথিতে পরিষ্কার বলা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে কোনো বিষয় নিয়ে ভাবতে, পাঠ্য বহির্ভূত রচনার মূল ভাব ব্যক্ত করতে, তার বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে, বন্ধু ও পরিচিতের কাছে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে আপন অভিজ্ঞতার বর্ণনা দিতে পারার সামর্থ্য লাভ করা। টেক্সট তারা যে টেক্সট তাদের আছে সেই টেক্সট তারা পড়ছে, ঠিক সেই রকমই আর একটা টেক্সট যেটা তার পাঠ্য বইয়ে নেই, কিন্তু যে সক্ষমতা তারা অর্জন করেছে এই বইটা পড়তে পড়তে, সেই সক্ষমতা দিয়েই তারা এই ধরনের
একটু অচেনা। অচেনা বলতে পাঠ্য বইতে নেই এমন লেখা তারা পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে এবং তার যে মূল ভাব সেটা বুঝতে পেরে সেটা ব্যক্ত করতে পারবে। এখানে তো ব্যক্ত করতে পারা, এই কথাটা শুনলে মনে হবে যেন এটা এসে টাইপ রচনার প্রশ্নের কথা বলা হচ্ছে। এখানে সেইটা নেই, কিন্তু এখানে যেটা আছে সেই ভাবটা ব্যক্ত করার ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নের মাধ্যমেও যে সেই ভাবটাকে ইভ্যালুয়েট করা যায় যে তারা বুঝতে পারছে কিনা, ন্যাস কিন্তু সেই দিকে জোর দিচ্ছে। অর্থাৎ দেখুন এখানে একটা কম্পিটেন্সির কথা, যে সে পড়ে বুঝতে পারছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আরেকটা বিষয়ে আমি যাব, সেটা হচ্ছে ওই নথিতেই স্পষ্ট বলা হচ্ছে যে ব্যাকরণ দিক থেকে সে যেমন বাক্যের রূপান্তর, বিশেষ্য বিশেষণ সর্বনাম অর্থাৎ পদ এবং সমাস, বাক্যের ভাব ও রূপান্তর সম্পর্কে ধারণা লাভ করবে এবং এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ। আমার মনে হয় রুদ্র একটু এই জায়গাটা যেমন ধরুন সমাসের ক্ষেত্রে এই 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে ভাগ 1-এ, যে কাব্যবোধ, এই অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ হলো বলে 4টে অপশন আছে: সুপরামর্শ, বনচ্ছায়া, স্নেহ মমতা এবং শ্রদ্ধাঞ্জলি। এইটা তার সমাসের যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকলে সে একটা উদাহরণ সেটা কোথা থেকে দেওয়া হয়েছে এবং তার অনুরূপ উদাহরণে সে আরো শব্দ সে খুঁজে পাচ্ছে বা তৈরি করতে পারছে, এই সক্ষমতাটা যেমন তার মধ্যে তৈরি হয়, তার ঠিক পরের প্রশ্নটাই একটা সমাস করে দেওয়া আছে: দেশবন্ধু, দেশের বন্ধু। এটি যে সমাসের উদাহরণ, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে সংজ্ঞায় পৌঁছানো এবং কখনো তার কাছে একটা আদর্শ সেখানে সেট করে দেওয়া আছে, একটা উদাহরণ সেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে সে অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ খুঁজে পাচ্ছে। কিংবা ধ্বনি পরিবর্তনের যে প্রসঙ্গগুলো, এমন নয় যে এমন একটাই শব্দ সেখানে রয়েছে, এমন অজস্র শব্দ রয়েছে, কিন্তু প্রশ্নের কাঠামোয় তো খুব বেশি সব প্রশ্ন এখানে আনা যাবে না, 30টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাদেরকে এই প্রণোদনাটুকু দেওয়া যে তোমরা যেই প্রশ্নটুকু পাচ্ছ, প্রশ্ন তো আমাদের কাছে অনেকভাবে শিক্ষণীয়। যেমন সন্ধ্যা থেকে সন্ধে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষ্য করা যাচ্ছে, এটা কি সমীভবন, নাকি এটা স্বরসঙ্গতি, নাকি এটা অপিনিহিতি, না ব্যঞ্জন সঙ্গতি? তো এইরকম ভাবে আরো শব্দ খুঁজে নিতে বলা, ঠিক এটা তো একটা প্রস্তুতি এবং একটা অনুশীলন। এই অনুশীলন তো যত বড় হয় তার ক্ষেত্র যত ব্যাপক হয় সেটাই। আর রিডিং স্ট্র্যাটেজি তো আমাদের বলেই যে যখন আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকেই খুঁজে পাচ্ছি, পেতে চাইছি, তখন আমি একটা স্কিমিং করে নিচ্ছি। আর যখন খুব দ্রুত পড়ছি কোনো বিশেষ তথ্যকে খুঁজে নেওয়ার জন্য, তখন আমি সেটাকে স্ক্যান করছি। এই যে 1 মিনিট আমি এখানে একটা কথা বলছি, এই যে ধরুন এই যে পড়বার যে বিভিন্ন কৌশল, এই যে বলছে যে স্কিমিং এবং স্ক্যানিং, সেটা যে শুধুমাত্র একটা অনুচ্ছেদ পড়েই যে সেটা সম্ভব তা কিন্তু না। পড়া, আমরা কিন্তু অনেক রকমের জিনিস আমরা সারাক্ষণ পড়ছি, তার মধ্যে একটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আমরা জিনিস যেটা প্রায় সবসময় করে থাকি, সেটা হচ্ছে কোনো নোটিশ, কোনো বিজ্ঞাপন, কোনো বিশেষ বিজ্ঞপ্তি, এইটা পড়া। এবং এই পড়াটা কিন্তু আমরা একদম স্ক্যান করার মতন করে পড়ি, চট করে পড়ি, এবং তার যে নির্যাস কি বলতে চাইছে সেই বিজ্ঞাপনের মধ্যে অনেক ছবি থাকে, লোগো থাকে, নানান রকমের থাকে, কিন্তু সেগুলোর বাইরে রিডিং অংশটা, ঠিক যে অংশটাতে পড়া যায়, সেইখান থেকে মূল যে জানিয়ে বিজ্ঞপ্তি বা যা বলতে চাইছে সেই বিজ্ঞাপন, সেটাকে ধরতে পারে, এটাও কিন্তু একটা সামর্থ্যের বিষয়। আমার মনে হয় এই আমাদের যে প্রশ্ন সম্ভার এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে বাংলা প্রশ্ন, আমরা কিন্তু সেটাকেও বাদ দিই। রুদ্র যদি বিশেষ প্রশ্নটা, একদমই এই লোকেটিং ইনফরমেশন, এটা একটা খুব জরুরি কম্পিটেন্সি, যেটা এখানে ভাগ 6-এ দেওয়া রয়েছে। এটা মানে শুধু সর্বভারতীয় স্তরে নয়, গোটা পৃথিবীতে, গোটা বিশ্ব জুড়ে নন্দিত একটা প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের
উদ্যোগে এই যে একটা পোস্টার এখানে পশ্চিমবঙ্গ সরকারের এটি দেওয়া রয়েছে যে কারা এই আর্থিক সাহায্য পাচ্ছে, এর জন্য তাদের কি যোগ্যতা মান রয়েছে এবং যেসব নথি এই প্রসঙ্গে তাদের জমা দিতে হবে এবং কোথায় এর জন্য যোগাযোগ করতে হবে। এই যে লোকেটিং দি কি ইনফরমেশনস, এইটা এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে তারা সমর্থ হবে, তারা নিজেদের অধিকার সম্বন্ধে যেমন জানবে, তারা এই অনুরূপ যে অন্যান্য বিষয়ে তাদের চর্চার পরিসর এবং তাদের দেখার একটা অনুপম দৃষ্টিভঙ্গি এইভাবে তৈরি হবে। এই প্রশ্নপত্র কিন্তু সেই বৃহত্তর লক্ষ্যে এর ব্যবস্থাপনা এবং বিন্যাস। সুতরাং বুঝতেই পারছেন আমরা আমাদের ভাষা সংক্রান্ত যে আলোচনা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। সুতরাং বুঝতেই পারছেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের জন্য, এই কথাটা আগেও বলেছি, নিশ্চিতভাবে আরো বারবার আমরা এই কথাটা বলবো যে একটা কোনো নির্দিষ্ট সিলেবাস বা কোনো নির্দিষ্ট টেক্সট বই থেকে হয় না। অর্থাৎ তাদের চেনা গল্প, চেনা কবিতা পাঠ্য বইয়ের তার উপর এটা নির্ভর করছে না, নির্ভর করছে এতদিনের এই যে বাংলা পড়বার মানে ভাষাকে রপ্ত করবার যে জার্নি ক্লাস 8 এই যাত্রা পথে তারা যে যে সামর্থ্যগুলোকে অ্যাকোয়ার করেছে তার উপর দাঁড়িয়েই এই সার্ভেটা হবে এবং সেরকম সেই ধরনেরই প্রশ্ন আসবে বলে আমরা সাধারণভাবে অতীতে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যে যে ধরনের প্রশ্ন আমরা দেখেছি তার উপর দাঁড়িয়েই কিন্তু আমরা তৈরি করেছি এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ভাষার প্রশ্ন। এবং এই প্রশ্নতে প্রত্যেকটি সামর্থ্য, কাঙ্ক্ষিত সামর্থ্য যা আমরা অলরেডি বলেছি সেইগুলোকে ধরে ধরে এবং ন্যাশনাল লেভেলের সাথে সেটাকে মিলিয়ে, এবং এই যে ধরুন একটা বিজ্ঞাপন দেওয়া বা এই যে অনুচ্ছেদ ধরে ধরে প্রশ্ন, এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু একেবারে ন্যাসের মডেল। আমরা ন্যাসের মডেলকে সামনে রেখেই এই অ্যাডাপ্টেশন প্যাকেজের প্রশ্নগুলো তৈরি করেছি। ফলে আমাদের মনে হয় যে প্রস্তুতির দিক থেকে এই ধরনের প্রশ্নই তাদেরকে নিশ্চিতভাবে সহায়ক হবে। আর একটা কথা এই প্রসঙ্গে যোগ করবো, সেটা হচ্ছে যে এই প্রস্তুতির কথায় একটা রিডিং আর স্টাডিং এর তো একটা পার্থক্য রয়েছে। অনায়াসে একটা প্রতিদিনের সকালে সংবাদপত্র পড়া আর তার একটা পাঠ্য বা কোনো একটা প্রস্তুতির নিরিখে যেই অনুচ্ছেদ বা যেই পোস্টার সেখানে রয়েছে সেইটা পড়ার তো একটা পার্থক্য আছে। সেই কারণে এরা যখন ছাত্রছাত্রীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন তখন তাদেরকে এই স্ট্র্যাটেজিটা সম্বন্ধে বলা যে রিডিংটা তাদের অত্যন্ত পারপাসফুল হবে, যে কোন উদ্দেশ্য নিয়ে তারা পড়ছে, যে কোনো বিষয় যে কোনো ভাবের বা যে কোনো তথ্যের বিষয় সেটা হতে পারে, সেখানে তারা স্ক্যানিং করে নেবে, তারা খুঁজে পেতে দেখবে যে কোন বিষয়টা তাদের জরুরি, তাদের লক্ষ্যটা কি, তারা স্কিমিং করবে কোনো নির্দিষ্ট তথ্য সেখান থেকে খুঁজে পাওয়ার জন্য, তারা কোনো ইনফরমেশন ওয়ার্ডস তারা সেরকম পাবে, তারা তাদের ভাবের জায়গায় যেটা তাদের অনুভব বেদ্য, যতটা তাদের তথ্য ভার সেখানে কম, আর তারপরে এইভাবেই তারা অ্যানালিটিক্যাল রিডিং এর দিকে এগোবে এবং টেক্সটকে সেইভাবে তারা মার্কিং করে নেবে। এটা এই প্রস্তুতিটা খুব প্রয়োজন এবং এইভাবেই তারা প্রশ্নের মধ্যে হয়তো স্থান পায়নি কিন্তু প্রশ্নের সম্ভাবনা যেই বাক্য বা বাক্যের যেই অংশটা বহন করছে তা থেকে তারা নিজেরাই প্রশ্ন প্রস্তুত করতে পারবে এবং তার উত্তর খুঁজতে ব্যগ্র হবে। এবং ম্যানেজিং ভোকাবুলারি, ভাষার যে সমস্ত বিষয়, কখনো সেখানে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া থেকে আছে, কোথাও একটা কবি প্রসিদ্ধি এই শব্দটার অর্থ কোনো শব্দ কোনো বিশেষ অর্থ কোনো টেক্সটের মধ্যে বহন করে, যেমন কবি প্রসিদ্ধি শব্দের অর্থ সাধারণভাবে কবির কল্পনা, কিন্তু যেই পাঠটুকু তাদের রয়েছে সেখানে কবি হিসেবে খ্যাতি এই অর্থটা সেখানে বহন করছে। বা দশাবতার তাসের যেখানে প্রসঙ্গ রয়েছে যে বিষ্ণুর 10 অবতারে যার নাম নেই, এখানে কিন্তু বিষ্ণুর 10 অবতারের নাম ক্রমান্বয়ে কোনো তালিকাভুক্ত নয়। এই জায়গাটা তার বিদ্যা চর্চার পরিসরটা কিন্তু এই প্রশ্নগুলো অনেকটা বাড়িয়ে দিচ্ছে। সেই জায়গায় তাদেরকে প্রাণিত করা, তাদের উৎসাহিত করা, এটা আমাদের একটা বড় লক্ষ্য হবে। একদমই আমরা অনুরোধ করবো আপনাদের, আপনারা অনেক অনেক হয়তো সেটা সামগ্রিকভাবে হয়তো হয় না, কিন্তু মানে যে যে
স্কুলে বা আপনারা যারা অনলাইনে বা কোনো না কোনো ভাবে প্রতিনিয়ত পৌঁছবার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের কাছে, এই বক্তব্যগুলোকে নিয়ে যদি আপনারা তাদেরকে এই অক্টোবর মাসে যতবার আপনাদের সাথে তাদের কথা হবে আপনারা পৌঁছবেন, ততবার মডেল অ্যাক্টিভিটি বা অন্যান্য পড়াশোনার পাশাপাশি এই কথাগুলোকে যদি আপনারা একটু পৌঁছে দেন, তাহলে আমার মনে হয় যে ন্যাসে অন্তত ভাষার দিক থেকে, আপাতত ভাষা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, ভাষার দিক থেকে আমরা নিশ্চিতভাবে ন্যাশনাল অ্যাভারেজকে অনেকটা ছাড়িয়ে এগিয়ে যাব, এইটুকু আশা রেখে সবাইকে শারদীয়া ধন্যবাদ, শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছি। আমরা আবার পরের বিষয় নিয়ে আসছি ওই মিনিট 5 বাদে। নমস্কার, আমি খোকন দাস, আমার সঙ্গে আছেন অশোক মন্ডল। আমরা আপনাদের সঙ্গে এই সেশনে কিছুক্ষণ সময় কাটাবো। আমরা একটুখানি আলোচনা করে নেব আমাদের সামনে যে ন্যাসের সার্ভে রয়েছে, আমাদের স্টুডেন্টরা যাতে ভালো করে রেজাল্ট করতে পারে সেই বিষয়ে আমরা একটু ম্যাথ নিয়ে আলোচনা করি। আপনারা ইতিমধ্যেই ম্যাথসের যে আপলোড করা হয়েছে যেগুলো, সেগুলো পেয়ে গেছেন বা দেখে নিয়েছেন। সেখানে দেখবেন ক্লাস 8 এর জন্য ছোট সরল রাখা হয়েছে, একদম ছোট টাইপের। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ওদের ওই বডম্যাস রুল যেটা রয়েছে সেইটা নিয়ে ওরা যাতে অভ্যাস করে নিতে পারে। তো ঠিক সেই টাইপেরই হবে কোয়েশ্চেনে, ওইটাই থাকবে তার কিন্তু নিশ্চয়তা নেই। তো এই ধরনের যে সিম্পলিফিকেশন গুলো রয়েছে সেগুলো তারা অভ্যাস করলেই তারা কিন্তু করতে পারবে কোয়েশ্চেনের অ্যান্সার। এই প্রসঙ্গে বলি যে এই ধরনের আরো কিছু থাকতে পারে, অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া থাকতে পারে, যে ফ্র্যাকশন গুলোকে বাচ্চাদের জিজ্ঞেস করা হবে যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে কি হবে। সেখানে 4টে অপশন দেওয়া থাকবে, খুঁজে নিতে হবে কোনটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে বা ডিসেন্ডিং অর্ডারে আছে। মানে আপনারা জানেন তো, সেক্ষেত্রে আমরা কি করি, এলসিএম করে নিই, করে নিয়ে সেম ফ্র্যাকশন বার করে নিই, দিয়ে তাদের ডিনোমিনেটর গুলো থেকে আমরা তাদেরকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই। তো এক্ষেত্রে যেটা আমরা বলবো, ইংলিশ মিডিয়াম যারা আছেন তারা একটু শুনে নেবেন যে ফ্র্যাকশনস, উই হ্যাভ গিভেন সাম ফ্র্যাকশনস, then we have to ask, the student have to ask, they have to arrange them in ascending order or descending order. First of all, we calculate the LCM of the fractions and arrange them in the number as the number in the denominator, and then we find the ascending correct alternatives in the 4 or given alternatives. এরকম আরো অনেক প্রবলেমস থাকতে পারে, যেখানে আমরা দেখবো যে দুটো যে আমরা কোয়েশ্চেনে দিয়েছি সেখানে যে একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র, তাদের পরিসীমা সমান। এবারে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে বর্গক্ষেত্রটার বাহু বার করতে দেওয়া হয়েছে। তো আমরা যারা ক্লাসে অঙ্ক করাই আমরা তো বুঝবো, কিন্তু বাচ্চা যে অঙ্ক করবে তার ক্ষেত্রে এটা একটু অন্যরকম মনে হবে। তাকে তাহলে কি জানতে হবে, তাকে ক্লাস 8 এ থাকাকালীন তার আগের ক্লাসের থেকে কিছু জানতে হবে। কি জানতে হবে, যে পেরিমিটার কি করে বার করা যায়, এইগুলো তাকে জানতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখবো যে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে তার পেরিমিটার পরিসীমা যেটা, সেই পরিসীমা সে প্রথমে বার করবে। এবং কোয়েশ্চেন সে যদি পড়ে খুব ভালো করে, তাহলে জানতে পারবে যে বর্গক্ষেত্রের পরিসীমাও একই, এবং সেখান থেকে বর্গক্ষেত্রের পরিসীমার যে ফর্মুলা সেটা যদি তার জানা থাকে, তাহলে সে কিন্তু বর্গক্ষেত্রের বাহু বার করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টকে ডাইরেক্ট করা, কি না উত্তরের দিকে নিয়ে যাওয়া, উত্তরকে ডাইরেক্ট বলে না দিয়ে তাদেরকে হেল্প করা, যাতে করে কিনা তারা সেই উত্তরগুলো পৌঁছে যেতে পারে। আমরা যদি বলি যে এখানে the perimeters of rectangle and a square are same. In the question it is given that the breadth and spread of the rectangle is something 12 or 6 centimeter, etc., etc. So therefore we have to done the perimeter of the rectangle, and since the perimeter of the square and perimeter of the rectangle are same, so the perimeter of the square we calculate it, and then by formula we can calculate the side of the squares. In this way we can help our student and direct them to achieve the correct alternatives. আমরা দেখবো আমাদের কোয়েশ্চেনে এরকম বার চার্ট দেওয়া আছে, পাই চার্টও দেওয়া আছে,
যেগুলো কিন্তু আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যেগুলো কি এইটের বিষয়। আমরা এখানে বারবার বলেছি যে এখানের এমসিকিউ গুলো টাইপটা ওই ক্লাস ওরিয়েন্টেড মনে হলেও ওই ক্লাসে উঠতে গিয়েছে যে ক্লাস পেরিয়ে এসেছে সেই ক্লাসের যা সামর্থ্য তার মধ্যে তৈরি হয়েছে, সেই সামর্থ্য গুলো থেকে কিন্তু এই কোয়েশ্চেন গুলো তৈরি হয়েছে। অতএব আমাদের বার চার্ট বা পাই চার্ট ক্লাস 8 এর আগে ওরা শিখে এসেছে, সেই ভিত্তিতে এখানেও ন্যাসের কোয়েশ্চেনও এই ধরনের থাকতে পারে। আমাদের বার চার্ট যেটা রয়েছে সেটা কিন্তু খুব সিম্পলিফাইড একটা দেওয়া আছে, একটা বার দেওয়া আছে যেখানে আপনারা দেখেছেন হরাইজন্টালি ফ্রুটস এর নাম দেওয়া আছে আর ভার্টিক্যালি তাদের দামগুলো দেওয়া আছে। সেখান থেকে তারা বিভিন্ন ফ্রুটস এর দামগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর পরে সে অ্যাপ্লাই করতে পারছে যে কোন ফ্রুটস এর দাম থেকে কোন ফ্রুটস এর দামটা কম বা বেশি, এবং সেই ডিফারেন্স দিয়ে কোয়েশ্চেনটা চাওয়া হয়েছে। সেখান থেকে তারা খুব সহজেই কিন্তু যদি এটা তাদের মনে ইন্টারপ্রিটেশনটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তারা এটা বার করতে পারবে বলে আমাদের মনে হয়। তো এই ধরনের কোয়েশ্চেনও আমরা কিন্তু রেখেছি, এর সঙ্গে পাই চার্টেরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা দেখবেন। তো এই বাচ্চারা বার চার্ট বা পাই চার্ট এগুলো অভ্যেস করবে। তো ইন দ্য কোয়েশ্চেন উইল ফাইন্ড the bar diagram. We give him the 5 bar diagram. In the bar diagram, the horizontal axis represents the name of the fruits and vertical axis the values, the price of the fruits. Then in the question it is asked to the students that the difference of which fruits and which fruits is something. Therefore, they have to study the bar diagram, and after that study they can realize the difference of two fruits is the exact number. In this way they can choose the correct alternatives. তো এভাবে আমরা বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করব, আমরা সরাসরি উত্তর না বলে তাদেরকে উত্তরের দিকে নিয়ে যেতে সাহায্য করব, যাতে করে কিনা এই ধরনের অন্য প্রশ্ন এলেও এই স্টুডেন্টরা সেগুলোর উত্তর করতে পারে। অসত্তর বাবু। হ্যাঁ, এবার আমি বলি, আমি কোশ্চেনের জ্যামিতিক দিকটা একটু বলবো। ফার্স্টে জ্যামিতির যে কোন সম্পর্কিত কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের আমাদের 2 এর দাগে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং সেখানে একটি এবি সরলরেখা আছে এবং 3টে কোণে ভাগ করা হয়েছে। 3টে কোণে ভাগ করা হয়েছে, কিন্তু যেহেতু এবি সরলরেখা তাহলে এটা আমরা জানি এটা একটা সরল কোণ। অতএব 3টে কোণে যেহেতু ভাগ করা হয়েছে সেই 3টে কোণের যোগফল থেকেই আমরা এই উত্তরটা পেয়ে যেতে পারি। খুব সহজ প্রশ্ন, কিন্তু কোণের যে কোনো প্রশ্ন এইখানে আসতে পারে। হ্যাঁ, ইংলিশে বলি যে হিয়ার স্ট্রেট লাইন ইজ গিভেন AB and 3 angle is there, and since straight angle is 180 degree, by using this conception we can find the value of unknown x here also. আচ্ছা, এবার বাংলায় বলি 5 এর দাগের অঙ্ক, এবং সেই 5 এর দাগের অঙ্ক এখানে একটা এবিসি ত্রিভুজ আছে, এবং সেই ত্রিভুজে বিসি কে বাড়িয়ে একটা বিডি পাওয়া গেছে, এবং সেখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। সেই বহিস্থ কোণটা এখানে এসিডি, এবং আমাদের কাছে এইটি একটা মানে একটা থিওরেম আছে যে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। সেই ধারণা থেকে, এবং এখানে বহিস্থ কোণটা দেওয়া আছে এবং বিপরীত অন্তস্থ কোণের একটা সম্পর্ক দেওয়া আছে, সেই সম্পর্ক থেকেই আমরা কিন্তু এখানে আমাদের যে আনতে হবে এবিসি কোণ তার মানটা পেয়ে যেতে পারি। এবং এটা খুব সহজেই পাওয়া যাবে কোন নিয়মে? কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এটা থেকে আমরা কিন্তু এটা পেয়ে যাব। আচ্ছা, এবার বলি ইংলিশে, হিয়ার এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল and ACD angle external angle. We know that external angle is equal to sum of its two opposite non-adjacent interior angle.
অর্থাৎ that is ACD equals to ABC angle plus BAC angle. By this theorem, we can find the value of ABC. Since there is a relation between ABC and BAC, so we can find the value of ABC. Next, আমি বলছি আমাদের একটা সূচকের অঙ্ক, সূচক এবং সূচকের অঙ্কে আমাদের যেটা লাগবে ওটা আছে কিন্তু 15-এ। সূচকের অঙ্কে আমাদের 7 থেকেই আমরা সূচকের কিছু নিয়ম শিখি, সেই নিয়মের ধারণা থেকেও এটা হয়ে যাবে। এবং এইখানে আমরা জানি সূচকের অনেকগুলো নিয়ম আছে, a to the power m whole to the power n সমান a to the power mn। এছাড়া একটা নিয়ম আছে যে ab whole to the power m, ab whole to the power m equals to a to the power m into b to the power m। এই ধরনের সূচকের ছোট ছোট ধারণা থেকে এই অঙ্কটা কিন্তু হয়ে যেতে পারে। এবার বলি ইংলিশে, from the rules of indices 15 and sum number 15, from rules of indices we can find some rule there, ab whole to the power m equals to a to the power m into b to the power m, or a to the power m whole to the power m equals to a to the power m. By using this rule, we can find the answer of 15, and this type of, in any question, we can guess that. আমরা এখানে কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করছিলাম। এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে, যেমন পার্সেন্টেজের অঙ্কগুলো দিয়েছি আমরা এখানে। তাদের ন্যাসের 2017 তো পার্সেন্টেজ এসেছিল, তো সেখানে খুব সোজা সোজা কোয়েশ্চেন গুলো কিন্তু খুব বেশি বড় নয় বা ইনফরমেটিভ নয়। কোয়েশ্চেন গুলো যদি দেখা যায় যে ভালো করে পড়া যায় তাহলে সেখান থেকে অ্যান্সার পাওয়া যায়। আমরা যেটা দিয়েছিলাম যে হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার, এটা কট লাইনের ডিস্টেন্স, মেন লাইনের ডিস্টেন্সটা 5% বেশি, তাহলে মেন লাইনের ডিস্টেন্স কত? খুব ইজি প্রবলেম। এই প্রবলেম আমাদের বাচ্চারা খুব সহজেই সলভ করতে পারবে। তো এখানে আমরা যেটা বলি যারা ইংলিশ ভার্সন আছে, the distance between Howrah and Bardhaman in chord line it is 85 kilometer, and the distance in the main line it is 5% more. We have to find the distance between Howrah to Bardhaman in main line. It is very simple questions, and this type of percentage sum can appear in the question sheet in 2021. We have to prepare our students for facing this type of problems. আমরা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা আমাদের স্টুডেন্টকে শুধু হেল্প করব, আমাদের স্টুডেন্টকে উত্তরটা না বলে দিয়ে উত্তরটা কিভাবে পৌঁছানো যায়, উত্তরে কিভাবে আসা যায় সেইটা আমরা দেখব। কারণ বাচ্চারা যখন অ্যান্সার করে তাদের মনে হোয়াই অ্যান্ড হাউ এই দুটো মাথায় ঘোরে। তো সেই হোয়াই অ্যান্ড হাউ এই দুটোর উত্তরটা আমরা যদি করতে পারি তাহলে দেখবো তারা এই ধরনের অন্য অঙ্ক করতে পারছে। কারণ আমাদের কোয়েশ্চেন গুলো যে ন্যাসে আসে সেটা দেখবেন যে এটা ইনফরমেটিভ নয়, হ্যাঁ, এটা জেনেরিক কোয়েশ্চেন। তার মানে তারা সেই ক্লাসে থাকবার সময়ে যে ক্লাস পেরিয়ে এসছে সেখান থেকেও কোয়েশ্চেন হতে পারে। এবং এই কোয়েশ্চেনটা মূলত দেখা যায় যে কোয়েশ্চেন আছে সেটাকে যদি খুব ভালো করে স্টাডি করে তাহলে কিন্তু he or she can answer the correct alternatives. তো আমরা সেই জন্য আমাদের বাচ্চাদের এই দিকটা খুব ভালো করে লক্ষ্য করব। তাহলে আমাদের বাচ্চারা 2017 সালে আমরা জানি আমাদের রাজ্য ভালো রেজাল্ট করেছিল, 2021-এ আরো ব্যাপকভাবে ভালো রেজাল্ট করবে আমরা এই আশা এবং আপনাদের কাছে এই বিষয়টা রাখছি। এবং আপনারা অ্যাজ এ রিসোর্স টিচার যারা আছেন তারা আপনাদের কলিগসদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবেন, যাতে করে তারা পুরো বিষয়টাকে বাচ্চাদের কাছে খুব সহজভাবে উপস্থাপিত করতে পারে। সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে ধন্যবাদ। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ,
আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাস। নমস্কার। আপনাদের সবাইকে এই আলোচনায় স্বাগত। Welcome everybody. This is Rudroni Ghosh and I have with me Dr. Dhiman Basu. Both of us are members of Expert Committee on School Education. আমরা এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আপনারা এর আগের আলোচনাগুলি থেকে শুনেছেন বা জেনেছেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা জাতীয় পারদর্শিতার অভিক্ষা আয়োজন করেন। এই জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা সংক্ষেপে ন্যাস আসলে শিক্ষার্থীদের লার্নিং লেভেলটার অ্যাসেস করেন এবং তাদের যে শিক্ষণের খামতি আছে বা লার্নিং গ্যাপ আছে সেটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, যাতে তারা প্রয়োজনে শিক্ষণের ক্ষেত্রে বা এডুকেশনাল পলিসি লেভেলে কোনো ইন্টারভেনশন করতে পারে। এবারে চলে আসি যে ন্যাসের প্রশ্নগুলি কেমন হয়। ন্যাসের প্রশ্নগুলি সাধারণভাবে জেনেরিক প্রকৃতির হয়। এখন জেনেরিক প্রকৃতির কথাটার মানেটা কি? কথাটার মানে হচ্ছে এটাই যে প্রশ্নগুলি কোনো নির্দিষ্ট টেক্সট বুক থেকে করা হয় না। তাছাড়াও শিক্ষার্থী এতদিন ধরে যা জেনে এসেছে সেটিকেই যাচাই করা হয় বা অ্যাসেস করা হয়। অর্থাৎ যখন ক্লাস 8 এর ক্ষেত্রে যখন আমরা সায়েন্সের কথা বলছি, তো সেক্ষেত্রে 8 অবধি সে যা জেনে এসেছে, অর্থাৎ 7 থেকেও কিন্তু কোনো প্রশ্ন ন্যাসে আসতে পারে। এবার চলে আসি প্রশ্নগুলো কেমন হয়। প্রশ্নগুলো এমসিকিউ টাইপের হয় বা বহু বিকল্প ভিত্তিক হয়, কিন্তু এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো একটু অন্য ধরনের হয়। কেন অন্য ধরনের হয়? কারণ ন্যাস চেষ্টা করে যে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা, যেমন তাদের সমস্যা সমাধানের দক্ষতা, তাদের বিশ্লেষণধর্মী চিন্তার সংক্রান্ত যে দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বা ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, এই এবং বিভিন্ন আরো দক্ষতাগুলিকে যাচাই করা বা অ্যাসেস করা। এছাড়াও আরো কিছু জিনিস ন্যাসের যে প্রশ্নগুলি থেকে দেখা যায়, তারা চেষ্টা করেন যে সহজ পরীক্ষার থেকে উত্তর খোঁজা, এই ধরনের কিছু আইটেম থাকে। এছাড়াও কোনো ঘটনা বা কোনো ভূমিকা, কোনো কাজ বা তার কোনো লক্ষণ, এগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়টিকে খুঁজে নেওয়ার কিছু প্রশ্ন থাকে। কিছু বক্তব্যের বিশ্লেষণ ধর্মী কিছু প্রশ্ন থাকে বা কিছু গ্রাফ বা ডায়াগ্রাম বেস প্রশ্ন থাকে। এবারে চলে আসি সরাসরি ম্যাথসের প্রশ্ন থাকে কটা বিজ্ঞানে। ম্যাথসে সাধারণভাবে বিজ্ঞানে ক্লাস 8 এর ক্ষেত্রে 30টি প্রশ্ন থাকে। তো মোটামুটি এই হলো ম্যাথস সম্বন্ধে সাধারণ বক্তব্য। আমি এরপরে ম্যাথসের কিছু আমরা যে নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি, তাকে আমরা এমসিকিউ অ্যাপ্লিকেশন প্যাকেজ নামে ডাকছি, তার কিছু নমুনা নিয়ে আলোচনা। Well, you probably know from the earlier discussions that Government of India's Ministry of Education periodically conducts National Achievement Survey known as NAS. Now, what does this NAS do? NAS tries to assess the children's learning level, and they also try to identify the learning gap in the students so that necessary interventions can be done in the sphere of educational policy, teaching practices, and learning. Now, coming to the type of the question that we have in NAS, the questions that we have in NAS are generic. Now, what do we mean by the word generic? Generic means that the questions are not set from any specific textbook, but they also try to assess the students' knowledge or the acquisition of the students' knowledge that they have gathered till date. So, as for an example, we can say that for class 8, questions may be set even from class 7 or from class 6, because the NAS tries to assess the students' knowledge till the class that they are studying. Okay, now we are now let's shift the focus to the type of the question that we have in NAS. We have MCQ type questions, but these MCQ type questions are of a bit different genre. Why this is so? Because NAS tries to assess the students' different abilities, like ability to solve problems, decision-making ability,
critical thinking ability, data interpretation ability. Apart from this, we have found from the last years or the previous years math questions that they also try to set items that 6 answers from simple experiments to find out the related topic that is associated with some functions, roles, or symptoms. Apart from this, some questions are set on the analysis of certain statements. Some items are based on graphs or diagrams. Well, now let us come to the point, how many questions are set in maths from science in class 8. In class 8, 30 questions are set in for science. Now, let me discuss some examples from the MCQ adaptation package that we have prepared to get the students acquainted with the type of the questions that they will get in the maths. So, I will be first discussing the sample questions in Bengali, then I'll be discussing the same in English. আসুন আমরা এবারে কিছু নমুনা প্রশ্ন যেটা আপনারা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন এই যে প্যাকেজটা এর মধ্যে পেয়েছেন অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান নাম দিয়ে তার কয়েকটা প্রশ্ন আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর যে প্রশ্নটা, আপনারা যদি আপনারা পরিচিত হয়েছেন এই প্রশ্নপত্রের সঙ্গে, এখানে দেওয়া আছে যে তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘষে নেওয়া হলো। এক ফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের উপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো। এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচের কোনটিকে কখনোই দেখতে পাবে না। আপনারা বুঝতে পারছেন যে এর মাধ্যমে আমরা একটা স্কোয়ামাস এপিথেলিয়ামের যে আমরা একটা টেম্পোরারি স্লাইড তৈরি করার কথা বলেছি, অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থী বুঝতে পারছে বা শিক্ষার্থীকে ধরতে হবে যে সে কিন্তু যেহেতু তার নিজের দেহের কোষ দেখার চেষ্টা করছে মাইক্রোস্কোপে, এখানে কিন্তু তাহলে সেটা প্রাণী কোষ দেখছে। এটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু এই প্রশ্নটা করা খুব ইজি হবে যে এমন কি জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে থাকে অথচ প্রাণী কোষে থাকে না, বা প্রাণী কোষে থাকে না এমন কোনটা। নিচে দেওয়া আছে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আমি চলে আসছি পরের একটি নমুনা যেটা আপনারা দেখতে পাবেন 10 নম্বর নমুনা। 10 নম্বর নমুনায় আছে একটি ছবি দেওয়া আছে কিডনি এবং কিডনির উপরে একটি গ্রন্থি আঁকা আছে এবং এই বলা হয়েছে যে এ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম। এখন এটা একটা ফিগার বেস প্রশ্ন, আপনারা বুঝতেই পারছেন সুপ্রারিনাল গ্ল্যান্ডের কথা এখানে বলা হচ্ছে। এরপরে আমরা আরেকটি প্রশ্নে আসবো, সেটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে আপনারা দেখতে পাবেন যে দুটি পাই চার্ট দেওয়া আছে এবং বলা হয়েছে ABCD হলো 4 প্রজাতির প্রাণী। একটি 2000 সালের পাই চার্ট, একটি 2020 সালের পাই চার্ট। এবং এখানে শিক্ষার্থীদের বলতে বলা হয়েছে এটা দেখে যে IUCN এর রেড লিস্টে যে 9টি ক্যাটাগরি আছে তার মধ্যে কোন ক্যাটাগরিতে, যে 4টি ক্যাটাগরি দেওয়া আছে 9টির মধ্যে 4টি ক্যাটাগরি এখানে অপশন হিসেবে উল্লেখ করা আছে, কোন ক্যাটাগরিতে এ প্রজাতির প্রাণীটি পড়ে, অর্থাৎ এই প্রজাতির প্রাণীটির কি পরিবর্তন হয়েছে যার ফলে সে তাকে বিলুপ্ত বলবে, সমীক্ষা করা হয়নি বলবে, বিপন্ন বলবে, না উদ্বেগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ লিস্ট কনসার্ন বলবে। আমরা এরপরে আসবো আরেকটি প্রশ্নে, যে প্রশ্নটি দেখুন আমি যে কথাগুলো বললাম বক্তব্যের বিশ্লেষণ, এটি একটি বক্তব্যের বিশ্লেষণের প্রশ্ন। আমরা প্রথমে যে প্রশ্নটি আলোচনা করেছিলাম যেটি ওই স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা কিন্তু একটি নির্দিষ্ট সরল পরীক্ষা থেকে উত্তর খোঁজার প্রশ্ন, আর এটি হচ্ছে বক্তব্য বিশ্লেষণের প্রশ্ন। এখানে দেখুন বক্তব্য দেওয়া আছে দুটি, এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। আর আরেকটি বক্তব্য দেওয়া আছে এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে বিভাজনে অংশগ্রহণ করে। আর নিচে দেওয়া আছে প্রশ্নটি নিচের কোন কোষ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত। এখানে কিন্তু 4টি অঙ্গাণুর কথা বলা আছে, প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। অর্থাৎ শিক্ষার্থীকে কিন্তু এখানে বুঝতে হবে যে এমন একটা কোষ অঙ্গাণু এখানে দেওয়া আছে যেটি কিন্তু প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। আর এই যে কাজটা দেওয়া আছে এই কাজটার সঙ্গে রিলেটেড এই কোন অঙ্গাণুটা, অর্থাৎ এক্ষেত্রে তাকে কিন্তু একটা অঙ্গাণুর কাজের সঙ্গে অঙ্গাণুটাকে রিলেট করতে হবে। Well, let me explain these questions in English.
in the MCQ adaptation package. In the MCQ adaptation package, we have a question, that is question number 2 for class 8. The question goes on like this: the inside of your chip or lip is gently scraped with the help of a clean toothpick, and the end of the toothpick is dabbed in the middle of a glass slide. A drop of methylene blue is placed on the slide and covered with a cover slip. Now the slide is observed under a microscope. Find out the one from the following which can never be seen. You can understand that what we have described here is the preparation of a temporary slide of squamous epithelium cells. Now the hint is there that since the student is preparing a slide from his own chip, then actually he is observing an animal cell. So they will have to find out the organelle. They will have to find out which one of the following, like the cell wall or the cell membrane, cytoplasm or nucleus, is not present in that slide. So it's obvious that they will have to identify which one of the following is not present in animal cell. Now let's go to the next example. It's question number 10. It's a diagram-based question. Here the picture of the kidney is given, and above the kidney 2 glands are labeled, and the question is, what is the name of the pair of the glands? Mark A. We can see that they are the suprarenal glands. Now coming to the next question, that is question number 12. In question number 12, 2 pie charts are given, and A, B, C, D are specified as 4 species of animals. Now, by observing the pie charts, by comparing the pie charts, they will have to place this species A in one of the 9 categories of the IUCN Red List. And of the 9 categories, 4 are given here: extinct, not evaluated, endangered, and least concern. So on the basis of the situation of that species A that has changed from 2000 to 2020, they will have to place the species A in the specific category. Now coming to the last sample, it's also a question for analysis of statements. 2 statements are given here. This cell organelle is present in animal cells but absent in plant cells. And statement 2, this cell organelle takes part in cell division in animal cells. Now which one of the following cell organelles is related to the 2 statements given above? So first of all, they will have to identify an organelle which is not present in the plants, in the animals. First of all, they will have to identify the organelle that is present in animal cells but not in plant cells. Then they will have to relate the function of that organelle with the one given below. So this is all about some samples. Now I will ask Dr. Dhiman Basu to discuss some other sample questions from the MCQ adaptation package. Thank you. আমি প্রথমে বাংলায় বলছি। এখানে আমাদের 18 নম্বরের প্রশ্নটি একটু দেখা যাক। একটি পাত্রের জলে একটি বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটি লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নিচে যে বিবৃতি ঠিক তা হলো: ভেসে থাকা কাঠের টুকরোর ওজন ও তার উপর ক্রিয়াশীল প্লবতার মান সমান। 2 হচ্ছে ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি। 3, ডুবে যাওয়া লোহার পেরেকের ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম। আর 4 হচ্ছে লোহার পেরেক ডুবে গেছে কারণ তার উপরে জল কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি। এখানে আমরা যে পয়েন্টটা রাখতে চেয়েছি সেই পয়েন্টটা হচ্ছে যে এখানে দ্বিতীয় স্টেটমেন্ট, যেটা খ, যে ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি, এটা কিন্তু ঠিক উত্তর নয়। কারণ ঠিক উত্তরটা হচ্ছে যখন কাঠের টুকরোটা স্থির হয়ে ভাসছে, ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় থাকার ফলে সেখানে ঊর্ধ্বমুখী, যেহেতু কোনো মোট বল প্রযুক্ত হচ্ছে না, ঊর্ধ্বমুখী প্লবতা এবং নিম্নমুখী ওজন পরস্পরকে প্রতিনিধিত্ব করেছে, কাজে ওটা হচ্ছে কারেক্ট। কিন্তু এইখানে বহু ছাত্রছাত্রী তাদের ধারণায় যে যেহেতু কোনো কিছু ভাসলেই ক্রিয়াশীল প্লবতা বেশি হবে বলে তারা এটা ভাবে। তাহলে আমরা এখানে দেখতে চেয়েছি যে হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ দিস মিসকনসেপশনস, এই জন্য এই প্রশ্নটা রাখা। আর চতুর্থ অপশনটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে
আমাদের কাছে উদ্ভাসিত করে সেটা হচ্ছে যে কোনো বস্তু যখন তার যদি একটা ফাইনাইট বা সসীম আয়তন থাকে, সে কিছুটা তরলকে অপসারিত করবেই, এবং সেই অপসারিত তরলের ওজনের সমান পরিমাণ বল তার উপরেও প্রযুক্ত হবে। কিন্তু ডুবে যাবার কারণ মানে যে কোনো বল প্রযুক্ত হয়নি ঊর্ধ্বমুখী তা কিন্তু নয়, যদিও অনেক ছাত্রছাত্রী মনে এই ধারণাটা থাকতে পারে। তাহলে এই প্রশ্নের সাহায্যে আমরা যেটা চেষ্টা করেছি যে যাতে ছাত্রছাত্রীদের মনের এই ভুল ধারণাগুলো বার করে আনা যেতে পারে এবং আপনারা তাদের সেই মতো গাইড করতে পারেন। দ্বিতীয় প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। কোন পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বিবৃতি ঠিক নয়? এক, উপাদানের প্রকৃতির উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে। তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে। তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। এবং আপেক্ষিক তাপের মান একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে প্রথম এবং চতুর্থ অপশন ছেলেমেয়েরা খুব সহজেই সত্যি বলে চিহ্নিত করতে পারবে, কিন্তু এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য আপেক্ষিক তাপ কথাটাই যেখান থেকে অরিজিন বা উৎপত্তি, যে আমি যখন ক্যালোরির ডেফিনিশন দিচ্ছি তখন জলের আপেক্ষিক তাপটাকে আমি এক বলে ডিফাইন করছি বলেই তার সাপেক্ষে বাকি আর একটা ধাতু হোক তরল হোক তার আপেক্ষিক তাপ ডিফাইন্ড হচ্ছে। তাহলে আপেক্ষিক তাপের ডেফিনিশনটা ক্যালোরির ডেফিনিশনটা যেহেতু ওখানে ঢুকে আছে, কাজে আমার ধরে নেওয়াটা সেখানে লুপ্ত থাকার ফলে এই যে তৃতীয় অপশন তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না, এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট নয়। তাহলে আমরা এখানেও কিন্তু দেখতে চাইছি যে ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ কিন্তু সূক্ষ্ম ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা, যে আপেক্ষিক তাপ কথাটার মানেটাই যে রিলেটিভ ব্যাপার একটা সেইটা। এটার সাহায্যেও কিন্তু আপনারা যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিশ্চয়ই ইনটুইটিভলি অ্যাকসেপ্টেবল যেগুলো সেই উত্তরগুলো ঠিক দেবে কারেক্ট ভেবে। ইনটুইটিভলি অ্যাকসেপ্টেবল সব জিনিসই তো আর ঠিক নয়, কাজে সেগুলো আপনারা চিহ্নিত করে তাদের উপযুক্ত গাইডেন্স দিতে পারবেন, এই আশাতেই আমরা এই প্রশ্ন রেখেছি। নাও আই উইল সুইচ ওভার টু ইংলিশ। Let us look at question number 18. It goes like this. In a vessel, a large block of wood is floating while an iron nail submerged. In this case, the statement that is true is the weight of the wooden block is equal to the buoyant force acting on it. The weight of the wooden block is less than the buoyant force acting on it. The weight of the submerged iron nail is less than the buoyant force acting on it. And the fourth one goes like this. The iron nail submerged because water did not exert any upward force on it. Now here, the correct option is somewhat counterintuitive. Counterintuitive in the sense that often we think that when a body is floating steadily in a liquid, the buoyant force acting on it must be greater than the downward force, I mean the weight of the object. Actually, in equilibrium, when no net force is acting on the body, the two oppositely directed forces balance one another. So the intuitively acceptable answer is not correct. So, and also the fourth one also tries to evaluate the students, assess or evaluate the students' ability to appreciate whether he or she has grasped the important fact that whenever the object is dropped in a liquid, it displaces some fluid, and the displaced fluid exerts an upward force on it. So the fourth option is not correct. Fourth option is not correct because whatever be the mass of the liquid, water that is displaced by the iron nail exerts an upward force on the iron nail. So that also is that seems to be the correct answer, but it's not. So once the students give their answers, you will be able to find out whether they harbored some important misconceptions regarding Archimedes' law. The next question goes like this. Which statement is not true about the specific heat of a substance? The options are: the magnitude of specific heat depends on the nature of the substance. The magnitude of specific heat depends on how the unit of measuring heat is defined.
The magnitude of specific heat doesn't depend on how the unit of measuring heat is defined. And the fourth one is the unit of specific heat is calorie per gram degree Celsius. Now, here there's a subtle point here. The name specific heat gives one some idea or hunch about the fact that it is a relative quantity. The way we define the unit of heat, I mean calorie, he takes or rather defines the specific heat of water as 1. And that is important because with respect to the chosen fluid, or the chosen unit, we define or measure other specific heats of the other solids and those of liquid. So in this case, the counterintuitive answer is the correct one. So here also we'll have an opportunity to see whether the students have mastered this important fact or not and take appropriate remedial measures to rectify it. Thank you. আপনারা এতক্ষণ ধরে যেটা শুনলেন, ধন্যবাদ বিমান বাবু। আপনারা এতক্ষণ ধরে যেটা শুনলেন সেটা হলো আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমি যেমন কয়েকটি প্রশ্নের প্রেক্ষাপটটি আলোচনা করলাম, যেমন কোনটা পরীক্ষার উত্তর খোঁজা, পাই চার্টের প্রশ্নটি যেমন বুঝতেই পারছেন, ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন, বক্তব্য বিশ্লেষণের প্রশ্ন, এরকম আরো প্রশ্ন আছে। কিন্তু সেগুলো আপনারা সেই প্রেক্ষাপটটা এবারে আপনারা বুঝবেন, সেই প্রেক্ষাপটটা বুঝে আপনারা শিক্ষার্থীদের এই প্রশ্নগুলি উত্তর করতে সাহায্য করবেন, এই আশা আমরা রাখবো। Well, we have discussed some of the sample questions. As I have discussed a question that is based on using some simple experiments to get answers. The pie chart that I have discussed is a kind of data interpretation question. I have also discussed the questions on statement analysis. These are some of the backdrop of the questions that we have discussed. And I would suggest that you go through the questions and you understand the backdrop of the questions and what is intended from that question, and you guide the students accordingly. Thank you for being cooperative and listening. Thank you. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই সেশনটা এখানে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি অনিন্দিতা দে। আমার সঙ্গে আছেন মাসুদ আক্তার। আমরা দুজনে বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা পূর্ববর্তী আলোচনার মাধ্যমে সবাই জেনেছেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস হলো একটি স্যাম্পল বেসড লার্জ স্কেল অ্যাসেসমেন্ট। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা পরিচালিত হয়। ন্যাসে ক্লাস 8 এর ক্ষেত্রে মূল্যায়নের জন্য যে বিষয়গুলি রাখা হয়েছে সেগুলি হলো ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। আমরা মূলত সোশ্যাল সায়েন্স বিষয়টির উপরই আলোকপাত করব। সোশ্যাল সায়েন্সে মোট প্রশ্নের সংখ্যা বা আইটেমের সংখ্যা থাকে 30টি এবং আপনারা জানেন ন্যাসে কিন্তু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউই আসে। কিন্তু এই এমসিকিউ সাধারণত আমরা যে ধরনের এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছি তার থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। এবার আসি কি কারণে স্বতন্ত্র। ন্যাসের মূল উদ্দেশ্যই হল শিক্ষার্থীর সামর্থ্যকে মূল্যায়ন করা এবং সেই সামর্থ্যকে মূল্যায়ন করতে গিয়ে তারা কি কি সামর্থ্যকে মূল্যায়ন করতে চায় বা যাচাই করতে চায়। শিক্ষার্থীর সমস্যা সমাধানের দক্ষতা, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা বা তথ্য ও বা পরিসংখ্যান ইন্টারপ্রেট সে করতে পারছে কিনা, তার মধ্যে সেই এবিলিটিটা তৈরি হলো কিনা, সেটাকে ন্যাসের মাধ্যমে কিন্তু যাচাই করার চেষ্টা করা হয়।
তাই এক্ষেত্রে এমসিকিউ গুলো কিন্তু কোনো নির্দিষ্ট বইকে ভিত্তি করে তৈরি করা হয় না। মূলত এই এমসিকিউ গুলো হয় বোধমূলক এবং প্রয়োগমূলক। এবার আপনারা সবাই জানেন যে ন্যাসের প্রস্তুতির জন্য এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন ইতিমধ্যে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে। এই পোর্টালের থেকে দু একটি উদাহরণ বা দু একটি প্রশ্নের নমুনা নিয়ে আমি এবং মাসুদ স্যার আপনাদের কাছে সামনে আলোচনা করব। Now I switch over to English. Already you have heard in previous discussion that National Achievement Survey or NAS is simply based on a large scale assessment survey. So it is conducted by Ministry of School Education, Government of India. In NAS, there are 4 curricular areas to be assessed in class 8, that is language, mathematics, science and social science. Mainly we will discuss on social science. In social science, number of items will be administered to the students is 30. You know that in NAS, the type of question is MCQ. But these MCQs are quite different from those that are usually given to our students or to our learners in model activity tasks. In NAS, MCQ, why these are different? In NAS, this MCQ helps to assess the different types of abilities of learners. And what are they? These abilities are problem solving skill to build cause and effect, decision making skill, data interpretation skill, etc. So MCQs are not developed on the basis of a fixed textbooks. Basically, these are understanding and application based questions. You know that MCQ adaptation package has already been uploaded in Bangla Shikha portal and for the preparation of NAS. And so now I'm going to discuss on 2 or 3 sample items of geography which have been in MCQ adaptation package. Before that, আমি বাংলাতে ভূগোলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং তারপরে ইংরেজিতে করার পরে আমি মাসুদ স্যারকে আলোচনা করতে বলবো। যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে ধরনের এমসিকিউ রাখা হয়েছে তার দু একটি নমুনা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। দেখবেন ভূগোলের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে 3 নম্বর প্রশ্নটিতে আছে, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে বলে 4টি অপশন দেওয়া হয়েছে বা 4টি বিকল্প দেওয়া হয়েছে। প্রথমটি হলো মায়ানমার, দ্বিতীয়টি নেপাল, তৃতীয়টি বাংলাদেশ এবং চতুর্থটি পাকিস্তান। এক্ষেত্রে শিক্ষার্থীকে ভারতের মানচিত্র সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। শুধু তাই নয়, ভারতের প্রতিবেশী দেশগুলির ভৌগোলিক অবস্থান সম্বন্ধে তার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে এবং একই সঙ্গে সেন্স অফ ডিরেকশন কিন্তু খুব ভালো হতে হবে। সুতরাং এই ধরনের প্রশ্ন করার মধ্যে দিয়ে শিক্ষার্থী মানচিত্রে ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশ শনাক্তকরণে সক্ষম হচ্ছে কিনা তা কিন্তু আমরা যাচাই করতে পারি বা মূল্যায়ন করতে পারি। এবার আরেকটি উদাহরণে আপনি আসি। 5 নম্বর প্রশ্নটি একটু দেখবেন। সেখানে 5 নম্বর প্রশ্নটি একটি চিত্র নির্ভর প্রশ্ন। প্রশ্নটিতে ভূমিরূপের একটি চিত্র দেওয়া হয়েছে এবং সেখানে প্রশ্নটি এভাবে রাখা আছে, উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূমিভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে। 4টি অপশন দেওয়া আছে, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে
শিক্ষার্থীকে কিন্তু ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াটা সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা থাকতে হয়। তাহলে এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে শিক্ষার্থী বিভিন্ন নিয়ন্ত্রকের প্রভাবে উদ্ভূত ভূমিরূপ বর্ণনা করতে পারছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি, এবং একই সাথে ছবি দেখে বা চিত্র দেখে ভূমিরূপ শনাক্তকরণে সক্ষম হচ্ছে কিনা তারও কিন্তু মূল্যায়ন করা সম্ভব। এবার আমি আরেকটি উদাহরণে আসি। 15 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রাখা আছে এরকম: ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে কোন ধরনের উন্নয়ন করা সম্ভব? পর্যাপ্ত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্থিতিশীল উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। শিক্ষার্থীকে এক্ষেত্রে কিন্তু সংরক্ষণ আর উন্নয়নের মধ্যে তফাৎ সেটা জানতে হবে, অর্থাৎ সংরক্ষণ এবং উন্নয়ন বলতে কি বুঝি সেটা সম্বন্ধে তার ভালো ধারণা থাকতে হবে। একই সাথে বিভিন্ন ধরনের যে উন্নয়নের কথা বিকল্পগুলোতে বলা আছে তার মূলগত পার্থক্যটা জানতে হবে। তাহলে এই প্রশ্নটির মাধ্যমে শিক্ষার্থী প্রাকৃতিক সম্পদের জুডিশিয়াস ব্যবহার বিচার করতে পারছে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করতে পারব। Now I switch over to English. My first question is, that is the question number 5. It is mainly a diagram based question. In this question, a diagram of landform has been given, and the question is, which landform is developed due to the upliftment of landforms that lies between the cracks? There are 4 options in the questions, and to reach the correct option, the learners should know about the formation of the landforms. So this type of question helps to assess whether the learners will be able to describe the landforms or not. Moreover, this question also helps to assess whether the learners will be able to identify the landforms with the help of pictures or not. Okay. Now, one more example. I am giving you one more example. That is question number 15. That is, the question is, development while keeping the quality of environment intact for future generation is called optimum development, environmental conservation, sustainable development, and economic development. The learners should know the basic difference between the conservation and development. Moreover, they need to aware of the fundamental difference among the different kinds of development which has been given in the alternatives. Okay. So this question helps to assess whether the learners will be able to justify judicious use of natural resources or not. Now, the last question is the question number 3. And the question is, if you move due to west from Tripura, the neighboring country of India through which you have to travel to reach the West Bengal is, 4 options are there. Number 1 is Bangladesh, number 2 Myanmar, number 3 Nepal, and number 4 is Pakistan. In this case, learner should have sound knowledge on the map of the India. Apart from this, they should also know the location of the geographical location of the neighboring countries of India, and obviously they should have proper sense of direction. So this question helps to assess whether the learners will be able to identify the states and the neighboring countries of India in the map or not. আমি এবার মাসুদ সাহেব স্যারকে অনুরোধ করব এরকমই কয়েকটি উদাহরণের সাহায্যে ইতিহাসের বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি ইতিহাস বিষয়ে আলোচনা শুরু করছি এবার। ভূগোলের ক্ষেত্রে দিদি যেমন কিছু স্যাম্পল কোশ্চেন সম্পর্কে বলেছেন, আমিও ঠিক তেমন ভাবেই ইতিহাস বিষয়ে কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখবেন যেটা পোর্টালে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন। একদম প্রথম ইতিহাসের যে প্রশ্নটা আছে ক্লাস 8 এর জন্য, ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নিচে দেয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়? এখানে 4টে অপশন আছে। প্রথম অপশন আছে সাম্যের অধিকার, দ্বিতীয় অপশন শোষণের বিরুদ্ধে অধিকার,
তৃতীয় অপশন ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং চতুর্থ অপশন সম্পত্তির অধিকার। তো এই কোশ্চেনটার মধ্য দিয়ে যেটা বেসিক টার্গেট ছিল যে নাগরিকদের যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এ বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো। এখানে তিনটে অপশন আছে যেটা মৌলিক অধিকারকে চিহ্নিত করে এবং এর মধ্যে একটা অপশন আছে যেটা মৌলিক কর্তব্য। ফলে অপশনগুলো এমন ভাবেই সিলেক্ট করা হয়েছিল যাতে ও দুটোর মধ্যে পার্থক্যটা নিরূপণ করতে পারে নিজে থেকে। দ্বিতীয় যে প্রশ্নটাকে রাখা হয়েছে বা আমি আলোচনা করছি দ্বিতীয় যে প্রশ্নটাকে নিয়ে, এটা ইতিহাসের 9 নম্বর প্রশ্ন ছিল। প্রশ্নটাতে বলা হচ্ছে মানচিত্রটি ঔপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে দেখাচ্ছে। ঔপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত একটা বক্স করা আছে, সেই বক্সের নির্দিষ্ট চিহ্নিত অঞ্চল কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এটা একটা ভারতের ম্যাপ দেওয়া আছে এবং ম্যাপে কিছুটা অঞ্চল চিহ্নিত করা আছে এবং নির্দিষ্ট যে চিহ্নিত অঞ্চলটি সেটা কোন ভূমি রাজস্ব ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল, এটা ওদেরকে সঠিক উত্তরটা বাছতে হবে। তো এখানেও 4টে অপশন দেওয়া আছে। একদম প্রথমে আছে রায়তওয়ারি বন্দোবস্ত, দ্বিতীয় অপশন আছে মোহলওয়ারি বন্দোবস্ত, তৃতীয় আছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং চতুর্থ পয়েন্ট তালুকদারি বন্দোবস্ত। তো এই প্রশ্নটার ক্ষেত্রে যেটা লক্ষ্য ছিল যে 4টে এই যে বন্দোবস্ত সম্পর্কে তারা শুধুমাত্র জানবে না, ভারতের কোন নির্দিষ্ট অঞ্চলে এই বন্দোবস্তগুলো প্রবর্তিত ছিল সেই ধারণা তাদের মধ্যে জন্মাবে। পাশাপাশি সে ভারতের নির্দিষ্ট অঞ্চল বা কোন অঞ্চলে কোন জায়গার অবস্থান সেটা সম্পর্কে ধারণা তৈরি হবে। এই দুটো বিষয়কে মাথায় রেখেই এই প্রশ্নটা মূলত তৈরি করা হয়েছিল। এখানে শুধুমাত্র সে কতগুলো ইনফরমেশন জানবে না বা তথ্যভিত্তিক ব্যাপারটা শুধুমাত্র এই প্রশ্নের মধ্যে থাকছে না, এখানে তার এই বহু বিকল্প যে দেওয়া আছে এর মধ্য দিয়ে তার বোধমূলক পরীক্ষণ আমরা করতে চেয়েছি, সেই জন্যই মূলত এই প্রশ্নটাকে রাখা হয়েছে। তৃতীয় যে উদাহরণটা আমি নিচ্ছি ক্লাস 8 থেকে, সেটা 12 নম্বর প্রশ্নে ছিল ইতিহাসের। মানচিত্রটি 1857-এর বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এখানে একটা মানচিত্র দেওয়া আছে, সেই মানচিত্রটাতে 1857 যে বিদ্রোহ সেই বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলো সেই ম্যাপে দেখা যাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? তো এখানেও 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশন দিল্লি, দ্বিতীয় অপশন মিরাট, তৃতীয় অপশন বেরেলি এবং চতুর্থ অপশন ব্যারাকপুর। তো এর মধ্যে ও বাংলার মধ্যে কোন অঞ্চলটা পড়ছে বা এই 4টি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রটা বাংলার অন্তর্ভুক্ত ছিল সেটাকে ও চিহ্নিত করবে। তো এই মূলত 3টে প্রশ্ন নিয়ে আমি বললাম। এই এছাড়াও দেখবেন আরো অনেকগুলো প্রশ্ন আছে। ক্লাস 8-এর জন্য ইতিহাস প্রশ্ন আছে মোট 15টি। সেখানে শুধুমাত্র ইনফরমেশন নয়, ইনফরমেশন বেস কোশ্চেনের পাশাপাশি মূলত আন্ডারস্ট্যান্ডিং এবং লজিক বেস কোশ্চেন গুলোকে টার্গেট করা হয়েছে। নাও ইট ইজ switch over to English. The first question from class 8 is the Indian Constitution enumerates 6 fundamental rights of the citizens. Which one of the following is not included in the list now? First option, right to equality. Second option is right against exploitation. Third option is right to freedom of religion. And fourth option is right to property. This question will help to assess the learners to differentiate between the fundamental rights and fundamental duties. The second example is question number 9. The map shows the areas of land settlement system in colonial India. In the marked box region in the map,
which of the following land settlement system was implemented? First option is Raitwari system. Second option is Mohalwari system. Third option is permanent settlement. And fourth option is Talukdari system. This type of question helps to develop the competency level of the students. This question is based on understanding and application. The third or final sample question is question number 12. The map shows the main centers of the revolt of 1857. The map shows the main centers of the revolt of 1857. Which one of the center located in undivided Bengal? Options. First option is Delhi. Second option is Meerut. Third option is Bareilly. And fourth option is Barakpur. This question also helps to develop the competency level of the students, and this is also understanding and application based question. Our students will seek the help of the teachers if they face any problems to solve these questions, or during his practices. Teacher will wish that teacher will not provide the answer directly. He will help to construct his knowledge, or he will help students as a facilitator or to develop his answering for the relevant questions. That's all. আমরা একটা বিশেষ বিষয় শিক্ষিকা শিক্ষকদের কাছে জানাচ্ছি। শিক্ষার্থীরা যখন এই ধরনের, মাসুদ স্যার যেটা ইংলিশে বললেন আমি একবার বাংলাতে বলে দিচ্ছি, সেটা শিক্ষিকা শিক্ষকরা স্টুডেন্টরা যখন বা শিক্ষার্থীরা যখন এই ধরনের এমসিকিউ অভ্যাস করবে বা অনুশীলন করবে, তখন তারা নানা সমস্যার সম্মুখীন হতে পারে এবং তখন কিন্তু তারা আপনাদেরই শরণাপন্ন হবে। শিক্ষিকা শিক্ষকদের কাছে আমাদের একান্ত অনুরোধ এবং আমরা আশা রাখবো তারা তাদেরকে জাস্ট উত্তরটা বা অপশনটা বা বিকল্পটি বলে না দিয়ে তাকে উত্তরে পৌঁছে দেবার জন্য যথাযথ গাইডলাইন্স বা নির্দেশিকা দিয়ে দেবে। আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।